Hey, grab your coffee, everyone, because you cannot miss this at 1 a.m. The ultimate heavyweight clash of modern era. It's Mbappe versus Haaland. I mean, it's Norway versus France. একটাই হতে যাচ্ছে এই ম্যাচটা কিন্তু দুর্দান্ত একটি ম্যাচ হতে যাচ্ছে বলেই আমাদের বিশ্বাস সবার চোখ সেদিকেই থাকবে অন্যদিকে একটাই কিন্তু আরও ম্যাচ আছে সামনে আরও ম্যাচ আছে তবে সামনের ম্যাচগুলো নিয়ে কথা বলার আগে আজকের সকালটাও কিন্তু ছিল ফুটবল ওয়ার্ল্ডে অ্যাবসলিউট ম্যাডনেস আমরা বেশ কিছু চমৎকার ম্যাচেস দেখেছি তবে সবচাইতে বেশি টক অফ দ্য টাউন হয়ে উঠেছে জার্মানির হার ওয়েলকাম করছি সবাইকে ডি বক্সে নীল হুরে জাহান আছি সময় টেলিভিশনের পর্দায় সরাসরি যেখানে এই ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি খেলা আপনারা সরাসরি দেখতে পাবেন আর এই মুহূর্তে আমার সঙ্গে আছেন বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের সাবেক অধিনায়ক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য সো লেটস ওয়েলকাম হিম কেমন আছেন ভালো আছি ধন্যবাদ ওয়েল যেটি বলছিলাম আমি কিন্তু ভীষণ এক্সাইটেড বিকজ লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকেই কিলিয়ান এমবাপ্পে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন আসলে ফুটবল প্রেমীদের মাঝে বাট এবারের ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকে আমার চোখ ছিল হাল্যান্ডের দিকে অ্যান্ড দুজনেই কিন্তু দুটি ম্যাচে দুটো ব্রেস করে 4টি গোল দুজনের আছে সো তাদের এই ক্ল্যাশ দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি সিমেন্টে লোহার শক্তি আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট সিমেন্টে লোহার শক্তি অবভিয়াসলি আসলে এই দুটো দলের খেলা দেখার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি বিশেষ করে হল্যান্ড ওয়ার্ল্ড কাপে ফার্স্ট খেলছে আমরা যদি দেখি অলরেডি 4টা গোল করেছে এবং কিলিয়ান এমবাপ্পের কথা কি বলবো সে অসাধারণ ফুটবল খেলছে এবং এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট যদি আপনার ফরওয়ার্ড বলেন তার মধ্যে ওয়ান অফ দেম সো আমার মনে হয় স্কিল স্পিড এভরিথিং ওর ভিতরে আছে সো পাশাপাশি আপনি হল্যান্ডের কথা বলেন ওয়ান অফ দ্য বেস্ট নাম্বার 9 যদি আমরা বলে থাকি ফিজিক্যালি এই ধরনের হ্যারি কেনের মতো একজন আছেন সো আমার মনে হয় যে কিলিয়ান এমবাপ্পে ইয়াং ভাইকিং এবং পাশাপাশি আপনি যদি বলেন যে এই হল্যান্ডের কথা সো এই দুজনের ম্যাচটা নিয়ে সবাই কিন্তু বসে আছে যে আজকে দুজন কি করে বিশেষ করে আপনার হল্যান্ডের কথা বলবো যে হল্যান্ড কিন্তু যেই ধরনের খেলা খেলে এবং তাদের যে দলটা যদি দেখেন আপনি ইউরোপের বোথ অফ টিম আমার কাছে মনে হয় যে হাই প্রেসিং ফুটবল খেলবে হাই প্রেসিং ফুটবল এবং বোথ অফ টিমে কিন্তু অনেক আইকনিক খেলোয়াড় আছে যারা কিন্তু সবাইকে মুগ্ধতা ছড়াতে পারবে এই ম্যাচ দিয়ে এবং অসাধারণ একটা ম্যাচের অপেক্ষায় আছি আমরা রাইট এই ম্যাচ নিয়ে আরও কথা বলবো নিশ্চয়ই এছাড়া অন্যান্য ম্যাচের কথা বলবো রাত 1টায়ও আরও একটি ম্যাচ আছে তবে যেমনটি বলছিলাম যে আজকে সকালে যারা ম্যাচগুলো মিস করেছেন তাদের জন্য দারুণ মিস হয়েছে সেটা বলতে হবে আমরা দেখেছি স্বাগতিক ইউএসএকে শেষ মুহূর্তে 94 মিনিটে কান আইহানের যে উইনিং গোলটা ছিল 3-0 হারিয়েছে তুরস্ক হার্ট ব্রেকিং ছিল অবভিয়াসলি আমেরিকান ফ্যান্সদের জন্য লস অ্যাঞ্জেলেসের মাটিতে অন্যদিকে আমরা দেখেছি নেদারল্যান্ডস তাদের ডমিনেন্স ধরে রেখে তিউনিশিয়াকে হারিয়েছে 3-1 গোলে আর আইভরি কোস্ট 2-0 গোলে জিতেছে কুরাসাওয়ার বিপক্ষে তো সবকিছু মিলিয়ে আমি হাসছি বিকজ সবকিছু ছাপিয়ে যেটি টক অফ দ্য টাউন হয়ে উঠেছে সেটি হলো 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির হার কেমন দেখেছেন আসলে ইকুয়েডরের কাছে জার্মানির হার কতটা অবিশ্বাস্য লেগেছে আপনার কাছে এই ম্যাচটার আগে যদি বলেন লাস্ট নাইটে ম্যাচের আগে আমি ডিসকাশন করছিলাম জার্মানি এবং আপনার যে সকালে যে ইকুয়েডরের খেলা করা সো এই দুটো ম্যাচের ব্যাপারে যখন ডিসকাশন করছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে এই ম্যাচ জার্মান হারতে যাচ্ছে যেহেতু কারণ আমার কাছে মনে হয় জার্মান দুটো ম্যাচ জিতে কনফার্ম হয়ে গেছে একদম গ্রুপে টপ হয়ে গেছে ওদের দুজন ভালো ডিফেন্সের কিন্তু দুটো ভালো ডিফেন্ডার কিন্তু ইনজুরিতে পড়েছে জার্মানি এই দলটা যদি দেখেন আমরা মিরোস্লাভ ক্লোজার মতো স্ট্রাইকার দেখি না এবং হ্যাঁ অ্যাটাকিং জোন মিডফিল্ড বেটার আমি নিঃসন্দেহে বলি কিন্তু গোল স্কোরার পাশাপাশি ডিফেন্সে ওদের অনেক সমস্যা আছে যেটা ভালো টিমের সাথে খেলতে গেলেই সমস্যায় পড়তে হবে যেটা এবং ইকুয়েডরের কথা বলেন আপনি ইকুয়েডর টিমটা কিন্তু আপনার ল্যাটিন থেকে বিশেষ করে আর্জেন্টিনার গ্রুপ থেকে ব্রাজিলের গ্রুপ থেকে সেকেন্ড হয়ে এসেছে ওরা কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে সেবাস্তিয়ানের অধীনে সেবাস্তিয়ান আমরা জানি আর্জেন্টাইন কোচ এবং অসাধারণ একজন কোচ ও হয়তো প্রফেশনাল কোনো খেলোয়াড় ছিল না কিন্তু দীর্ঘদিন কোচিং করার অ্যাবিলিটি এবং ভালো ভালো সাম্পলিশ অধীনে কিন্তু আর্জেন্টিনার দলেও ছিলেন কোচ হিসেবে সো ওনার অধীনে এই টিমটা চমৎকার একটা টিম হয়তো ফার্স্ট ম্যাচটা ড্র করার পর সবাই চেয়েছে যে ওনাকে বরখাস্ত করবে অনেক প্রেসারে ছিল বিকজ সেই ড্রটা কার সাথে ছিল সেটা আপনার কিন্তু দেখতে হচ্ছে অবভিয়াসলি ড্রটা ঠিক আছে কিন্তু কুরাসাওয়ার বিরুদ্ধে ম্যাচ যখন ড্র হয় রাইট এটা নিয়ে কথা বলবো অবশ্যই তবে আমরা এই মুহূর্তে সরাসরি প্যারিসে কানেক্ট করতে যাচ্ছি সেখানে আমাদের সহকর্মী লুৎফর রহমান বাবু আছেন ফ্রান্স যেহেতু আজকে মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ের সো ওয়েলকাম মিস্টার বাবু কেমন প্যারিসের আবহাওয়া কেমন আই মিন ফুটবল ওয়েদার কেমন যাচ্ছে
এবার বিশ্বকাপের গ্রুপ পর্বের বিগ ম্যাচ এখন থেকে ঘন্টা দেড়েকের মধ্যে যুক্তরাষ্ট্রের বোস্টনে অনুষ্ঠিত হবে। দুই পারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স মুখোমুখি হচ্ছে 28 বছর পর বিশ্বকাপে অংশ নেয়া নরওয়ের বিরুদ্ধে। ফ্রান্সের ফ্যানজোনগুলোতে ইতিমধ্যেই ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা সমবেত হওয়া শুরু করেছেন এবং থেমে থেমে তারা সেই ফ্যানজোনগুলোতে ফরাসি জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আজকের ম্যাচে নরওয়ের বিপক্ষে জয়লাভ দিয়েই গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিমধ্যেই ফ্রান্স এবং নরওয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে। ফ্রান্সের দলের সবচেয়ে আলোকিত অর্থাৎ ফ্রান্সের ফরাসি ফুটবল দলের রাজপুত্র যাকে বলা হয় কিলিয়ান এমবাপ্পে, সেই কিলিয়ান এমবাপ্পের দিকেই আসলে এই আলোটা সবচেয়ে বেশি এবং যারা ফরাসি ফুটবল সমর্থক রয়েছেন তারা প্রত্যাশা করছেন কিলিয়ান এমবাপ্পের সাথে যদি ওসমান দেমবেলে থাকেন বা অন্যরা যদি জ্বলে উঠতে পারেন তাহলে আজকের ম্যাচেও জয় নিয়েই মাঠ ছাড়বে কোচ দিদিয়ে দেশমের দল। কোচ দিদিয়ে দেশম তার মায়ের মৃত্যুর জন্য তিনি আজকের ম্যাচে সরাসরি উপস্থিত থাকতে পারছেন না, তিনি ইতিমধ্যেই মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া অংশগ্রহণের জন্য চলে এসেছেন। তবে দিদিয়ে দেশম ছাড়াই আজকে কিলিয়ান এমবাপ্পেরা নরওয়ের বিরুদ্ধে মাঠে লড়াই করবেন। এর আগে 2014 সালে নরওয়ের বিপক্ষে ফ্রান্সের শেষ দেখা হয়েছিল এবং সেখানে 4-0 গোল ব্যবধানে ফ্রান্স জয়লাভ করেছিল এবং সর্বশেষ যে 6 ম্যাচ হয়েছে সেখানে 3টিতে নরওয়ে জয়লাভ করেছে এবং সেই 6 ম্যাচের মধ্যে 5টিতে কিন্তু আবার ফ্রান্স জয়লাভ করেছে। সেক্ষেত্রে ফ্রান্স সব দিক দিয়ে এখনও এগিয়ে রয়েছে। আর আজকের ম্যাচ নিয়ে অনেকে প্রেডিকশন করছে, অনেকে বলছেন 3-2 গোলের ব্যবধানে আজকে ফ্রান্স জয়লাভ করবে, অনেকে বলছেন 2-0 গোলের ব্যবধানে আজকে ফ্রান্স নরওয়ের বিপক্ষে জয়লাভ করবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স নরওয়ে ম্যাচ নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। থ্যাংক ইউ সো মাচ লুৎফর রহমান বাবু, তিনি প্যারিস থেকে আসলে সরাসরি বলছিলেন। ইয়েস, প্রেডিক্ট করাটা কিন্তু আসলে মুশকিল, যেখানে ফ্রান্সকে তো ওয়ার্ল্ড কাপে তাদের স্ট্যাট অনুযায়ী এগিয়ে রাখতেই হয়, গতবারের রানার আপ আফটার অল। অন্যদিকে নরওয়ে 28 বছর পর ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছে, কিন্তু পার্থক্যটা মনে হয় একটি নাম করে দিচ্ছে, আর সেই নামটি হলো আর্লিন ব্রাউট হাল্যান্ড। সো আসলে এই ম্যাচটা নিয়ে যদি আপনাদের ইউরোপিয়ানদের মধ্যে কিন্তু একটা এক্সাইটিং কাজ করছে। আপনি যদি দেখেন যে দুটো দলের যে অ্যাটাকিং সাইড এবং দল যদি দেখেন ওরা কিন্তু হাই প্রেসিং ফুটবলটা খেলে, উইং দিয়ে খেলে এবং আপনার ট্রানজিশনে ভেরি কুইক ওরা নামার সক্ষমতা আছে এবং এই দলটা কিন্তু আপনি আমি নরওয়ের কথা বলবো স্পেশালি, নরওয়ে কিন্তু বাছাই পর্বে কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে এবং হল্যান্ডের কথা বলি কন্টিনিউয়াস ও গোলের মধ্যে আছে। সো আমার মনে হয় যে এই ম্যাচটা আপনার এমবাপ্পের কথা আমরা বলছি, এমবাপ্পে কিন্তু এই ম্যাচের জন্য নরওয়েনদের বোতলবন্দির মতো করে ফেলতে পারে আমার কাছে মনে হয় এবং যে ডিফেন্স লাইন ওরা যদি তাদের বেস্ট পসিবল প্ল্যান করে যে অন্তত এমবাপ্পেকে কিছু করতে দিবে না এবং ডেম্বেলে আছে দুজন, এই দুজন কিন্তু অ্যাটাকিং সাইডে ফ্রান্সের একদম মানে কী বলবো ডেঞ্জারাস সেরা অস্ত্র। আমার মনে হয় যে এই ম্যাচটাকে নিয়ে অনেকে অনেকভাবে বলছে যে ফ্রান্স জিতে যাবে সহজে, আমার কাছে মনে হয় যে না, একটা কম্পিটিটিভ একটা মানে অনেক শক্ত একটা প্রতিদ্বন্দ্বিতা আমরা দেখতে পাবো। অন্যদিকে গোল মেশিন হাল্যান্ড তো আছেনই। ওয়েল, এই ম্যাচ নিয়ে আরও আসবো নিশ্চয়ই, অন্যান্য প্লেয়ার বা স্ট্র্যাটেজি কীরকম হতে যাচ্ছে, প্রেডিকশন কী হতে যাচ্ছে। আমরা প্যারিসে সরাসরি যুক্ত হবার আগে আসলে জার্মানি কি নিয়ে কথা বলছিলাম। আজকে জার্মানি এবং ইকুয়েডরের খেলায় কিন্তু 2 মিনিটেই লেরয় সানের গোল দেখে মনে হচ্ছিল জার্মানির জন্য খুব ইজি একটা উইন হতে যাচ্ছে। একটা জিনিস যদি আপনি দেখেন, জার্মানি প্রথমে কুরাসাওকে হারিয়েছিল, 7 গোল দিয়েছিল কুরাসাওকে, সেই কুরাসাওয়ের সাথে কিন্তু ইকুয়েডর 0-0 ড্র করেছে, আবার সেই ইকুয়েডরই হারিয়ে দিয়েছে জার্মানিকে। সো পুরো সমীকরণটাই কিন্তু বেশ শকিং ছিল। আর এই ম্যাচটাকে সবাই কিন্তু মোটামুটি সোফার এই ওয়ার্ল্ড কাপের স্টানিং আপসেট। দেখুন, আপসেট বললে ভুল হবে, কারণ আপসেট আমি এটা বলতে চাই না যে ইকুয়েডরের খেলা যদি দেখেন আপনি, হ্যাঁ প্রথমে 1 গোলে এগিয়ে গেছে ওরা, কিন্তু ইকুয়েডরের সামনে কোনো অপশন ছিল না জয়ের বিকল্প এবং ওরা হাই প্রেসিং ফুটবল খেলেছে, যেটা দেখুন সাউথ আমেরিকান টিমগুলোই এরকম, ওরা হাই প্রেসিং ফুটবলটা খেলতে থাকে, পজিটিভ ফুটবল খেলতে চায়। আর এই ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল ইকুয়েডরের জন্য, বিশেষ করে ইকুয়েডরের কোচের জন্য। আপনার সাম্পাওলিকে বিশেষ করে সেবাস্টিয়ানের যেই প্রেশারে ছিল, উনি অলরেডি অনেক দিন ধরে এই টিমটার সাথে আছেন, এই টিমটাকে একটা লেভেলে এনেছেন। সো ওনাদের প্রত্যাশা ছিল প্রথম অন্তত কুরাসাওর সাথে ম্যাচটা জিতবে, কিন্তু ওই ম্যাচ ড্রয়ের পর উনি একটা কথাই বলেছেন প্লেয়ারদেরকে, স্বপ্ন এখনও শেষ হয়নি, তোমরা তোমাদের বেস্ট পসিবল দাও, আমার বিশ্বাস তোমরা জিতবে। সো সেটাই করেছে এবং এই ম্যাচ যদি জার্মান হেরে থাকে, আমার কাছে মনে হয় যে আমি শকড, আমি যে বিশেষ করে নয়ারের গোল রিসিভ দেখে, সেকেন্ড গোলটা যে রিসিভ করেছে, জার্মানির বেশ কিছু ভুল কিন্তু আসলে অনেক ভুল, ডিফেন্সে অনেকগুলো ভুল ছিল।
যখনই হাই নয়ার প্রেস এবং জোনাথন তার যে ডিফেন্সিভ মিক্স আপটা হয়েছে জি। সেটি কিন্তু তাদের জন্য একটা সুইসাইড ছিল। ইভেন আমার মনে হয় যে নাগলসম্যান কিন্তু নিজে, হ্যাঁ ইয়েস, জুলিয়ান নাগলসম্যান নিজে এই পারফরমেন্সকে বলেছেন ট্যাকটিক্যাল সুইসাইড। অবশ্যই অবশ্যই আপনি ডিফেন্সে এত মার্কিং, পুয়ার মার্কিং মানে আমি জার্মান টিমে দেখিনি, এবং জার্মান দলটার ডিফেন্স নিয়ে অনেক ভাবতে হবে। বিশেষ করে দেখেন আমার কাছে সেকেন্ড গোলটা দেখেন সেট পিস থেকে কর্নার হয়েছে, হেড হলো, ওই বল ইজি বল ছিল আমার কাছে মনে হচ্ছে, ওয়ান স্টেপ গেলে নোয়ার পায়, নোয়ার কখনো আমি এরকম মিস্টেক করতে দেখিনি, একদম হাতের উপর থেকে আলতো টোকায় গোল করে দিয়েছে। ফেলিক্স নেমেচের একটা ভুলের জন্য কিন্তু ইকুয়েডর একটা ইকুয়ালাইজার পেয়েছিল। সো ওভারঅল জার্মানি হয়তো এই ভুল থেকে अगेन একটা কথা আমরা বলি যে ভুল থেকে শিক্ষা নেবে, আর এই হারে তাদের কিছু একটা খুব একটা যায় আসছে না, কারণ রাউন্ড অফ 32 তাদের জন্য কনফার্ম। এই জায়গা থেকে এশিয়ান একটি টিমকে আমরা দেখতে যাচ্ছি। ওয়েল, অনেক কথাই তাদেরকে নিয়ে বললাম, বাট সামনে আরো বেশ কয়েকটি ম্যাচ আছে, সেদিকে একটু আলো ফেলতে চাই। নরওয়ে ভার্সেস ফ্রান্সের কথা আমরা বলছিলাম, অন্যদিকে একই সময় কিন্তু সেনেগাল এবং ইরাকের খেলা আছে, যেটি দুই দলের জন্য মাস্ট উইন। এটা আনুষ্ঠানিকতা, একটা ম্যাচ আনুষ্ঠানিকতাও বলা যায়, ভেরি ডিম চান্সেস আছে, কারণ দু দলেরই এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই, 0 করে আছে। অন্যদিকে ভোর 6টায় কেপ ভার্দে অ্যান্ড সৌদি আরবিয়া। কেপ ভার্দে কিন্তু আমার ফেভারিট, আমার মনে হয় অনেকেরই ফেভারিট, আমি অনেকেই দেখেছি তাদের জার্সি খুঁজছে, দি আলটিমেট আন্ডারডগ। আসলে এই ম্যাচটা আমি বলি সৌদির সাথে ম্যাচটা ওদের জন্য একটা ঐতিহাসিক ম্যাচ। আমরা দুটো ম্যাচ দেখেছি, ওরা দুটো বিশ্ব চ্যাম্পিয়নের সাথে ড্র করে দুটো পয়েন্ট নিয়েছে। সো আমার মনে হয় যে ওরা ডিজার্ভ করেছে ম্যাচটা পয়েন্টের জন্য। আর এই ম্যাচ যদি সৌদিকে হারিয়ে দিতে পারে, এটা হিস্ট্রি জয় হবে আমার কাছে মনে হয়, এবং ওরা যদি কোয়ালিফাই করে তাহলে কিন্তু আমার কাছে মনে হয় লাস্ট কত বছর আগে এরকম হিস্ট্রি হয়েছে আমি জানি না, তবে কেপ ভার্দে সেকেন্ড রাউন্ডে সেনেগাল করেছিল। সো আমার মনে হয় অনেক বছর পর আমরা আরেকটা দলকে দেখব, যে নতুন একটা দল একদম যে সেকেন্ড রাউন্ডে। রাইট, অ্যাবসলিউটলি। গ্রুপ এইচ এর 6টায় আরো একটি খেলা আছে, যেখানে স্পেন মুখোমুখি হতে যাচ্ছে উরুগুয়ের। স্পেন যদিও এখনো পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে, তাদের জন্য এই ম্যাচটি হারা বা জেতায় খুব একটা পার্থক্য হবে না রাউন্ড অফ 32-তে যাবার। কিন্তু সমীকরণের কথা যদি বলি, স্পেন 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে, উরুগুয়ে 2 পয়েন্ট, কেপ ভার্দেও কিন্তু 2 পয়েন্ট। সো কেপ ভার্দে যদি সৌদি আরবের সাথে জিতে যায় এবং উরুগুয়ে যদি স্পেনের কাছে হেরে যায়, সেক্ষেত্রে কেপ ভার্দে কিন্তু গ্রুপ রানার আপ হয়ে যাবে সেকেন্ড রাউন্ডে। আর যদি হেরেও যায়, অন্যদিকে উরুগুয়ে হেরে যায়, সেক্ষেত্রে দেখেন এখনো কনফিউশন আছে, বিশেষ করে এই গ্রুপটার দিকে তাকিয়ে আছে আর্জেন্টাইন ফ্যানরা, বিশেষ করে আর্জেন্টিনার যারা ফ্যান আছে তারা সবাই চাচ্ছে যে কেপ ভার্দেকে, ট্রুলি আপনার হয়তো স্পেন ম্যাচটা জিতে যাবে, ওরা চাচ্ছে যে স্পেন জিতে যাক। আর আনফরচুনেটলি যদি স্পেন কোনো মতে হেরে যায় এবং ওইখানে যদি কেপ ভার্দে জিতে যায়, তাহলে 5 পয়েন্ট হয়ে যাবে কেপ ভার্দে, আর স্পেন হয়ে যাবে 4 পয়েন্ট। সেখানে আবার উরুগুয়েরও সুযোগ হয়ে গেল টপে চলে যাওয়া, টপ বা সেকেন্ড টিম হিসাবে। তো উরুগুয়ের সাথে হয়তো আর্জেন্টিনা পড়ে যেতে পারে তখন। সো এখানে কনফিউশন এখনও আছে, ম্যাচ না শেষ হওয়া পর্যন্ত আমরা এখনও কনফার্ম করতে পারবো না। তো আমার মনে হয় যে উরুগুয়ে এবং স্পেনের ম্যাচটা, দেখুন দুইটাই বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু উরুগুয়ের সবচেয়ে সমস্যা হলো তাদের সেই সুয়ারেজ নেই, যে গোল গেটার ছিল। সো আমার মনে হয় যে এই ম্যাচটা স্পেন জিতে যাচ্ছে, আমি একদম শিওর। কিন্তু এত শিওর কিন্তু আসলে দেয়াটা একটু না, আমি এই জন্য স্পেনের প্রতি বাজি ধরতেই পারিনি। এই দলটা যে কোনো কিছু করতে পারে, অসাধারণ একটা লামিন ইয়ামাল আছে, অসাধারণ ম্যাচ, অসাধারণ প্লেয়ার এই দলে। রাইট, ওয়েল, তার মানে আর্জেন্টিনাকে এখনো বা আর্জেন্টিনা ফ্যানদের এখনো তাকিয়ে থাকতে হচ্ছে গ্রুপ এইচ এর আজকের রাতের খেলার দিকে, যেখানে এই খেলার পরেই কিন্তু ডিসিশন হয়ে যাবে যে আসলে স্পেন হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ, নাকি উরুগুয়ে হবে, নাকি কেপ ভার্দে হবে। আই থিংক কেপ ভার্দে হবে। কেপ ভার্দে আমি বলে দিলাম, যদি কেপ ভার্দে ম্যাচটা জিতে, যদি কেপ ভার্দে জিতে উরুগুয়ে হারে, সেক্ষেত্রে কিন্তু রানার আপ সৌদি আরবেরও সুযোগ আছে। আপনি দেখুন পয়েন্ট টেবিলটা দেখেন, সৌদি আরব যদি বাইসেন্স জিতে যায় ম্যাচটা, তাহলে সৌদি আরবের সাথে হয়তো আর্জেন্টিনা পড়বে। লাস্ট ওয়ার্ল্ড কাপে আমরা যেটা দেখলাম যে এই সৌদির সাথে হেরে আর্জেন্টিনা শুরু করেছিল। ইয়েস, সৌদি আরব যদি কেপ ভার্দের সাথে জিতে, উরুগুয়ে যদি স্পেনের সাথে হারে, সেক্ষেত্রে কিন্তু সৌদি আরব হতে যাচ্ছে রানার আপ। সো এই গ্রুপটা এখনো কমপ্লিটলি ওপেন, শুধুমাত্র স্পেনের যাওয়াটা কনফার্ম, আর বাকি 3টি দলকেই কিন্তু বিভিন্ন হিসেব নিকেশ পার হতে হবে। ওয়াও, অলরাইট, ইটস গেটিং ভেরি ইন্টারেস্টিং। সকাল 9টায় কিন্তু ইজিপ্ট এবং ইরানও মুখোমুখি হতে যাচ্ছে। সেখানে পয়েন্ট টেবিলে যদি আমরা দেখি, ইজিপ্ট 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে, ইরান 2 পয়েন্ট নিয়ে রানার আপ, বেলজিয়াম 2 পয়েন্ট এবং নিউজিল্যান্ড 1 পয়েন্ট। বেলজিয়াম এবং নিউজিল্যান্ড কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে, যেটা তাদের জন্য মাস্ট উইন ম্যাচ। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দ্যাট? দেখুন, আমি বেলজিয়ামের জার্সি পরেছি, আমি কিন্তু ব্রাজিল ফ্যান। সো আমার মনে হয় যে
আমি চাই বেলজিয়াম আসুক, ওদের যে জেনারেশনটা আছে আমার কাছে মনে হয় যে এই বিশ্বকাপেও যদি ওরা ভালো পারফরমেন্স করে অন্তত নকআউট স্টেজে না যেতে পারে এটা দুঃখজনক হবে। সো আমি এই জন্য আজকে বেলজিয়ামের জার্সিটা পরে আজকে শো করছি। সো আমার মনে হয় যে প্রত্যাশা করি বেলজিয়াম ম্যাচটা জিতবে, এই গ্রুপ থেকে অবশ্যই তারাও কোয়ালিফাই করবে। আর পাশাপাশি আপনার আরেকটা খেলা আছে যেটা আপনি বললেন, সো আমার কাছে মনে হয় যে এই গ্রুপ থেকে ধরেন আপনার বেলজিয়াম যদি যায়, আর ইকুয়েশনটা কি আমি এখন জাস্ট 2 পয়েন্ট করে হলো, ও ইরান আছে, ইজিপ্ট আর ইরান, ইরানের 2 পয়েন্ট, ইরান বেলজিয়াম 2 পয়েন্ট করে আছে, অলরেডি 4 পয়েন্ট আছে আপনার ইজিপ্টের। সো আমার মনে হয় যে আমি চাই যে এশিয়ার দল হিসাবে ইরান যে ফুটবল খেলছে, যত প্রতিকূলতার মাঝে ফুটবল খেলে যাচ্ছে, সো আমি অবশ্যই চাইবো যে ইরান আজকে ইজিপ্টের সাথে জিতেই কোয়ালিফাই করুক 5 পয়েন্ট নিয়ে, এবং এটা আমাদের এশিয়ার জন্য অনেক বড় পাওয়া হবে। বিশেষ করে আমরা জাপানকে দেখেছি, জাপান অলরেডি কোয়ালিফাই করেছে রানার আপ হয়ে। সো আমি চাই যে ইরান এত প্রতিকূলতার মাঝে খেলেও সবার মন জয় করেছে এবং ইরান ভালো ফুটবল খেলছে। সো আমি চাই যে ইরান অন্তত কোয়ালিফাই করুক। যেখানে এই যে ইরানের কোয়ালিফাই করাটা আপনি চাচ্ছেন স্পেশালি এশিয়া হিসেবে, এশিয়ান কান্ট্রি হিসেবে আমরা জাপানকে কোয়ালিফাই করতে দেখছি, সেই জায়গাটায় কিন্তু আরও একটি সমীকরণ অলরেডি আমরা জেনে গেছি, উইচ ইজ অলরেডি ডিসাইডেড। ব্রাজিল এবং জাপান মুখোমুখি হতে যাচ্ছে রাউন্ড অফ 32-তে। বিং আ ব্রাজিল ফ্যান, অলসো এশিয়ান টিম হিসেবে জাপানকে সাপোর্ট করায় এই ম্যাচটা নিয়ে আপনার টেক কি থাকছে? দেখুন, আমি বলি রূপকথার মতো কিন্তু জাপানের উত্থান আপনি যদি দেখেন, তাদের যে ভীষণ এবং মিশন, আমার মনে আছে 96-এ আমি আন্ডার 16 খেলতে জাপান গিয়েছিলাম, তখন থেকে তাদের পরিকল্পনা তারা বিশ্বকাপ খেলবে 2002 বিশ্বকাপ 2002। সো কিন্তু জাপান পার্টিসিপেট করে ওই বছর 2002 বিশ্বকাপ খেলেছে। তাদের যে একটা লক্ষ্য, এবং তাদের লক্ষ্য আগামী 100 বছরের মধ্যে বিশ্বকাপ জয় করা। আমি আজকে জাপান নিয়ে একটা ডকুমেন্টারি দেখছিলাম সকালে, দ্য ওয়ে দেয়ার বিং প্রিপেয়ার্ড। তারা 2006 আর কোন একটা সময় তারা বলেছে 2050-এ তারা ওয়ার্ল্ড কাপ নেবে, এই গোল ধরে এগিয়েই তারা কিন্তু খেলছে। ওরা অলরেডি উইমেন্সে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সো এখন টার্গেট হলো মেন্স। সো আমার মনে হয় মেন্সের ব্যাপারে ওরা টার্গেট যেটা করেছে যে ওরা 2092-এর মধ্যে ওয়ার্ল্ড কাপ জিতবে। তো আমার মনে হয় অতদিন যেতে হবে না। যে জাপান যে ফুটবল খেলছে, জাপান কিন্তু আমরা দেখি যে এশিয়ার ব্রাজিল, ট্রুলি যে এই ব্রাজিলের খেলা দেখতাম আমরা একটা সময়। সো এখন কিন্তু জাপান হলো এশিয়ার ব্রাজিল। আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ম্যাচে ফ্রেন্ডলি 3-2 গোলে হারিয়েছে এই জাপান। সো আমার মনে হয় জাপান দলটা কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে, তারা অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে, যেভাবে তাদের সাইকোলজি নিয়ে কাজ করা হয়। এই যারা আসলে খেলছে, দুর্দান্ত কিছু প্লেয়ার আছে। ক্যাপ্টেন কিন্তু লিভারপুলে খেলে, ক্লাবে কিন্তু খেলে, এরকম অনেক দারুণ দারুণ প্লেয়ার আছে, এবং সেটাও কিন্তু তাদের একটা লম্বা পরিকল্পনার অংশ। যে ইউরোপিয়ান ক্লাবগুলোতে খেলা, টোটাল জাপানি স্কোয়াড মিলিয়ে টোটাল সর্বসাকুল্যে 28 জন খেলোয়াড় আছে যারা চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ এবং বেশ কিছু বড় বড় দলে খেলে। সো এই দলের ফিউচার পাইপলাইন যদি আপনি দেখেন, জাপান ওরা যে এখন থেকে চিন্তা করছে যে ফিউচার ওরা চ্যাম্পিয়ন হবে, বিশ্ব চ্যাম্পিয়ন, তার জন্য কিন্তু তাদের পাইপলাইনগুলো রেডি করে আছে। সো পক্ষান্তরে এই ম্যাচটা আমরা যদি বলি নকআউট স্টেজে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে। সো আমার মনে হয় যে ব্রাজিলের দিকে দেখুন, মরক্কোর ম্যাচ খেলেছে, অনেকটাই ব্রাজিল হতাশ করেছে, কিন্তু পরের ম্যাচটা একটু বেটার করেছে। থার্ড ম্যাচটা এসে কিন্তু ব্রাজিল কিছুটা ঝলক দেখিয়েছে যে ব্রাজিল তাদের ছন্দে ফেরা এবং নেইমারের আবার অন্তর্ভুক্তি, নেইমার মাঠে ফেরা এবং নেইমারের কাছ থেকেও প্রত্যাশা মতো ভালো ফুটবল দেখেছে। সো আমার মনে হয় যে ব্রাজিল দলটা কিন্তু কার্লো আনচেলত্তি একদম কমপ্লিটলি তার যেই চিন্তা চেতনা এবং যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমি রায়ানের কথা বলবো, লাস্ট ম্যাচটা অসাধারণ খেলেছে আপনার রায়ান। সো আমার মনে হয় যে এই টোটাল টিমটার মধ্যে যেই কোয়ালিটি প্লেয়ার আছে, হয়তো ইয়াং জেনারেশন অনেক আছে, এক নেইমার, গোলরক্ষক অ্যালিসন বেকার এবং মার্কিনিউস ছাড়া। এরপরে হ্যাঁ, এর মধ্যে 2-1 আরও আছে একটু, কিন্তু এরপরে বাকি প্লেয়াররা কিন্তু অনেক জিনিয়াস। তো আমার মনে হয় ব্রাজিল যদি তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলে এবং জাপানও ছেড়ে কথা বলবে না, আমার মনে হয় এই বিশ্ব কিন্তু অসাধারণ একটা ম্যাচ দেখতে যাচ্ছে। জাপান কিন্তু তাদের কিরোয়া মিতোমো এবং তাকুমি মিনামিনো, তাদের দুজন ক্রুশাল প্লেয়ারকে ইনজুরির কারণে মিস করছে এই ওয়ার্ল্ড কাপে। তারা থাকলে হয়তো ব্যাপারটা আরও অন্যরকম হতো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই আর হ্যাপি তারা যেভাবে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা রাউন্ড অফ 16 পার হতে পারেনি। সো এটাকে তারা তাদের একটা কার্সার মতো ধরছে। তাদের ফার্স্ট মিশন হচ্ছে সেটি ভেদ করা, যদিও এবার রাউন্ড অফ 32 মাঝখানে অ্যাড হয়েছে। তারপরও তারা নিশ্চয়ই চাইবে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 পার হয়ে কোয়ার্টার অবশ্যই তারা যেতে চাইবে। তাহলে তাদের একটা লম্বা সময়ের এই ভাড়াটা কাটবে। ওয়েল, আজকের সবগুলো ম্যাচ নিয়ে মোটামুটি কথা বলছিলাম, বাট শেষের দিকে আছি। এখন আরও একবার সবাইকে মনে করিয়ে দিতে চাই ফ্রান্স এবং নরওয়ের এই খেলাটির কথা। যদি একই সময় আরও একটি খেলা হবে, কিন্তু সবার চোখ নিশ্চয়ই থাকবে ফ্রান্স ভার্সেস নরওয়ের দিকে। আপনি এগিয়ে রাখছেন?
আমি এগিয়ে রাখছি কি আমি মনে করি Just ছোট্ট এক পয়েন্ট কথা সমান আমার কাছে মনে হয় যে ম্যাচটা ড্র হবে ম্যাচটা ড্র হবে লেটস সি হোয়াট হ্যাপেন্স এভরিওয়ান সো দ্য নিউজ ফ্রম আওয়ার স্টুডিও গেস্ট বলছিলেন নরওয়ে এবং ফ্রান্সের মধ্যকার এই ম্যাচটি ড্র হবে বিকজ ইট ইজ দ্যাট ডিফিকাল্ট টু ডিসাইড হুজ গোনা উইন আলটিমেটলি ইটস কিলিয়ান এমবাপ্পে ভার্সেস আর্লিং হ্যালান্ড লেটস সি হোয়াট হ্যাপেন্স কিপ ইউর আইস অন সময় টিভি থ্যাংক ইউ